স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো বিসিএস ভাইবার রেফারেন্স বই সম্বন্ধে। আর প্রথমে বিসিএস বই রেফারেন্স সম্বন্ধে কথা বলার আগে আমি প্রথমে বিসিএস ভাইবার সম্বন্ধে কিছু কথা বলতেছি, সেই একটু যদি মনোযোগ থাকে তাকে শুনতে পারেন। যেমন বিসিএস ভাইবা হলো আপনার একটা আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে। এই ভাইবা এটা হলো ভাইবাটা হলো একটা সাঁকোর মতো। এর যদি উত্তরে যেতে পারেন তাহলে আপনার লাইফ অন্যরকম হবে, আর যদি উত্তরে না যেতে পারেন তাহলে আপনার লাইফে হতাশা নেমে আসবে। হতাশা বা উত্তরে যাওয়ার মধ্যে কোনো কিছুই নেই, যা শুধু একটা ভাগ্যের পরিবর্তন, সময়ের খেলা। আপনি যদি ভালো করেন উতরে যাবেন, আর যদি একটু খারাপ করেন তাহলে হয়তো নন ক্যাডার পেতে পারেন, কিন্তু জীবনের মধ্যে চলতে থাকবে। সুতরাং আপনার তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনেকেই ক্যাডার পাওয়ার পরে হয় কি তার তার কথা বলার সুর, চরিত্র, তারপর আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। এটা যেন না হয়। আপনার ক্যাডার হওয়ার পর পা যেন মাটিতেই থাকে। অহংকার, হিংসা, তার থেকে আমি বড়, আমাকে কেন দাম দিল না, এসব যেন আপনার মনে স্থান না পায়। আচ্ছা, এইসব কথা নিয়ে আমি আরেকদিন বলবো। আজকে আমি কথা বলি বিসিএস বই রেফারেন্স নিয়ে। আসলে বোর্ডে স্যাররা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। আসলে তারা কী কোশ্চেন জিজ্ঞাসা করবে এটা তারা নিজেরাও জানে না। তাৎক্ষণিকভাবে তাদের মাথায় যেটা আসে সেটাই তারা আপনার জিজ্ঞাসা করে। এমন নয় যে আপনার জন্য একটা কোশ্চেন তারা সেট করে রাখছে বা আরেকজনকে আরেকটা কোশ্চেন সেট করে রাখছে, এরকম নয়। তাদের আর প্রশ্নের উত্তরে প্রশ্ন চলে আসে। আমি আবারও বলেছি, প্রশ্নের উত্তরে চলে আসে। যেমন আপনি যদি বলেন যে আমার বাড়ি নেত্রকোনা, স্যারকে আপনার জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি নেত্রকোনা, তাহলে আপনার পরবর্তী কোশ্চেন হবে যে নেত্রকোনা কিসের জন্য বিখ্যাত। তারপর নেত্রকোনা আপনার নৈসর্গিক নেত্রকোনা কেন বলা হয়, নেত্রকোনা নামের অর্থ কী, এসব চলে। নেত্রকোনা আপনার কত সালে প্রতিষ্ঠিত হয়, নেত্রকোনার জমিদারের নাম কি, নেত্রকোনার উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করো, এগুলো চলে আসবে। এগুলো কিন্তু তারা জানতো না, কিন্তু আপনি বলছেন নেত্রকোনা, তাই নেত্রকোনা তাদের মাথায় চলে আসছে, তাই আমি প্রশ্ন করছে। এই যে এটা একটা। আরেকটা হলো রেফারেন্স বই। অনেক সময় খুব স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করে, মনে করো বাংলাদেশের পপুলেশন কত, বাংলাদেশের জনসংখ্যা কত, এগুলা জিজ্ঞেস করে। তখন যদি আপনি বলেন স্যার বাংলাদেশের জনসংখ্যা 15 কোটি, তখন জিজ্ঞেস করলে 15 কোটি, তাহলে আপনি উত্তরটা রেফারেন্স কী, রেফারেন্স জিজ্ঞেস করে। তখন রেফারেন্স কী হবে, সেই রেফারেন্সের কথা আজকে বলবো। যেমন নিউজ পেপার এটা সবচেয়ে বড় রেফারেন্স। আপনি কোনো কোশ্চেন করলেন, কোনো উত্তর দিলেন এবং আপনি উত্তর দিলেন, উত্তর বলবেন এটা রেফারেন্স কি, স্যার আমি নিউজ পেপার পড়েছি। কোন নিউজ পেপার পড়েছি, এত আমি প্রথম আলো থেকে পড়েছি। ঠিক আছে, এবার আকবর আলী স্যারের বই পড়তে পারেন, ওই থেকে আপনার রেফারেন্স দিতে পারেন, সবচেয়ে ভালো রেফারেন্স এটা। তাছাড়া আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রেফারেন্স দিতে পারেন। অর্থনৈতিক সমীক্ষা, বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা আছে, সেই অর্থনৈতিক সমীক্ষা মানে প্রথম পৃষ্ঠার রেফারেন্স আপনার প্রথম 2 পৃষ্ঠা, বাংলাদেশের পুরো চিত্র প্রথম 2 পৃষ্ঠা চলে আসে। আপনার সূচক কি, কয়টা ব্যাংক আছে, আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা, তারপরে দারিদ্রতার সূচক কত, গিনি সূচক কত, সাক্ষরতার হার কত, সব ধরনের মাথাপিছু আয়, মাথাপিছু জিডিপির পরিমাণ, জিডিপির প্রবৃদ্ধি, এগুলো সব চলে আসে। আপনি এখান থেকে রেফারেন্স খুব ভালোভাবে দিতে পারেন, অর্থনৈতিক সমীক্ষা। তারপর 9-10-এর বই আছে, সেখান থেকে আপনি কিছু রেফারেন্স চাইলে দিতে পারেন। তারপরে রিনাউন্ড কোনো লেখকের বই, কার চেয়ে কর্নেল পড়তে পারেন, হুমায়ুন আহমেদের বই, এগুলো বই আপনি পড়তে পারেন। যেগুলো বই, তবে আমি একটা কথা আবার বলতেছি, আপনি এমন কোনো বইয়ের কথা বলবেন না যেগুলো ভাইবা বোর্ডে দুবিধা সৃষ্টি করে। সেটা হয়তো আপনারা বুঝে নেবেন কী বই। আচ্ছা, বিভিন্ন জার্নাল বা সম্পাদকীয়, বিভিন্ন জার্নাল, যেমন সরকারি বিভিন্ন জার্নাল আছে, সেগুলো পড়তে পারেন। সম্পাদকীয় আছে, আপনার প্রথম আলো কলাম বা পত্রিকার বিভিন্ন কলামের সম্পাদকীয়, সেগুলো আপনি পড়লে আপনার হবে কি, আপনার চোখের দৃষ্টিটা বড় হবে। আপনি পজিটিভ নেগেটিভ চিন্তা করার জন্য আপনার ধ্যান ধারণা বাড়বে। এগুলো পড়তে পারেন। বাংলা একাডেমির বই, আপনার নিজ জেলার জন্য বাংলা একাডেমির বই আছে। তারপর জেলা উপজেলা পরিষদের বিভিন্ন বই থাকে, সেই বইগুলো আপনি জার্নাল হিসেবে, আপনি রেফারেন্স হিসেবে দিতে পারেন। তারপরে সরকারের বিভিন্ন প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, আইন, সংবিধান, এগুলো আপনি দিতে পারেন। তবে কখনো কোন বই রেফারেন্স হিসেবে দেওয়া যাবে না সেটা এখন বলতেছি। যেমন কোনো গাইড, যেমন আপনি পড়ে গেলেন জামিল বিসিএসের গাইড, আপনি কি বলতে পারবেন স্যার আমি এটা, যদি বলে আপনাকে পড়াশোনার পদসোপানগুলো বলেন, পরে আপনি বললেন
পরে স্যার জিজ্ঞেস করলো, আপনি যেটা বললেন সেটা রেফারেন্স কি স্যার? আপনি বললেন, স্যার আমি জামিল বিসিএস গাইড থেকে স্যার এটা পড়েছি, এর কি রেফারেন্স হলো? রেফারেন্স হলো না। আপনি বললেন, স্যার আমি আমি জনপ্রশাসনের ওয়েবসাইটে আমি দেখলাম আপনার এই প্রদর্শনটা দেওয়া আছে, তখন সেটা আপনার ভিত্তিটা স্ট্রং হবে। আর কোচিংয়ে কোনো স্যারের রেফারেন্স দিবেন না, কারণ কোচিংয়ে কোনো স্যারের রেফারেন্স দিলে এটা আপনার ডিসক্রিট বোঝায় আর কি। তারপরে কোনো হ্যান্ডবুক, তারপরে কোনো ক্যাডারের কর্মকর্তার কথা, মনে করেন আমি এখন বলতেছি, কারণ আপনারা আমার রেফারেন্স দিলেন, হ্যাঁ, যদিও আমি রেফারেন্স দেওয়ার মতো কোনো মানুষ নই, তারপরে কথা বললাম দিলেন, তো সেটাও না। যেগুলো রিনাউন বই সরকার জানে, সবাই জানে, কারণ ওইখানে যে বোর্ডে যে মানুষগুলো বসবে সবগুলো সচিব, উপসচিব ও আপনার অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পদমর্যাদার মানুষগুলো। সুতরাং তারা আপনার পা থেকে মাথা পর্যন্ত এক নজরে বুঝে যায়, কারণ তারা মানুষ হ্যান্ডেল করে আসছে। আপনার মানুষ আমাদের বলা হয় আমলা। আমলা মানে কি? আমলা এক ধরনের কামলা। আমরা মানুষের সাথে চলি, মানুষের সেবা করি, আমাদের হাসি মুখে সেবা দিতে হয়। এখন আমরা যদি মানুষের মুখের ভঙ্গি, আচার, দৃষ্টিভঙ্গি, তারপরে চোখের চাউনি দেখে না বুঝতে পারি সে কী চাচ্ছে, সে কি আসলে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, তারপর কাগজপত্র ঠিক আছে কি না, সেগুলো যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি তাকে চলাতে পারবো না, তাকে আমি ঠিকমতো সেবা দিতে পারবো না, আমি তার ভুল তথ্যের শিকার হব। সুতরাং তারাও এরকম আমাদের মতো। বর্তমানে আমার চাকরির বয়স প্রায় 2 বছর, কিন্তু তাদের চাকরির বয়স প্রায় 25 থেকে 26 বছর বয়স, আরও বেশি হতে পারে। সুতরাং তারা আমার থেকে আরও অনেক বেশি অভিজ্ঞ, আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞ। তারা হয়তো আপনার সমাজকর্ম বা অন্য লাইন থেকে এসেছে, বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে এসেছে, বা ডাক্তার থেকে আসছে, কিন্তু মানুষ চলাইতে তারা এমন পারদর্শী হয়ে গেছে, এখন যে কোনো সাবজেক্ট সম্বন্ধে সে বলতে পারবে। সে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, সে সমাজকর্ম সম্বন্ধেও বলতে পারবে, সে ইতিহাস সম্পর্কেও বলতে পারবে, সে ইলেকট্রিক্যাল সায়েন্স সম্বন্ধে বলতে পারবে, কম্পিউটার সায়েন্স সম্বন্ধেও বলতে পারবে, কারণ অভিজ্ঞতার আলোকে সে এগুলো অর্জন করেছে। সুতরাং তার সাথে আপনি কথা বলে পারবেন না, তার সাথে আপনি যুক্তিতে যাবেনই না। আপনিও রেফারেন্স দেবেন, স্যার আমি এই বই থেকে আমি এই রেফারেন্সটা পেয়েছি, তখন তারা যুক্তিটা মেনে নেবে। তার যদি সমস্যা হয় তারা মোবাইল দেখে নেবে। সুতরাং এগুলো রেফারেন্স বই হিসেবে আপনারা পড়বেন। আর যদি মনে হয় আপনারা একটা তথ্য ভুল দিলেন, আমি বলবো তো তথ্য জানেন না, তথ্য দিবেন না। বলবেন, স্যার আমি খুব বিনয়ের সাথে বলবেন, স্যার আমি বুঝতে পারতেছি না, আমি এটা উত্তরটা মনে আসতেছে না স্যার। হ্যাঁ, তারা মেনে নেবে, কিন্তু ভুল তথ্য দিচ্ছেন, যে তথ্যটা হয়তো স্যার জানে, একটু আগে পড়ে আসছে, বা স্যার এই টপিক নিয়েই কাজ করে, তখন যদি ধরে ফেলে, তখন বলে তুমি তো ভুল তথ্য দিয়েছেন, মানে এটা আপনার ডিসক্রেডিট। এটা। তারপর আরেকদিন ভাইবা সম্বন্ধে কথা বলবো। ভাইবা থেকে উত্তরণ বা ক্যাডার হওয়ার পরে ফিলিংসটা কেমন সেটা একদিন নিয়ে কথা বলবো। সেই ফিলিংসটা আসলে কেমন সেটা যে ক্যাডার না হবে সে বুঝতে পারবে না। যেহেতু আমি ক্যাডার হয়েছি, আমি ফিলিংসটা বুঝতে পারবো। আমার একদিন ক্যাডার হওয়ার এবং রেজাল্ট শিটের নামটা আসার পরে আমার কেমন লাগছে সেই অনুভূতিটা আমি একদিন আপনার সাথে শেয়ার করব। জি, ধন্যবাদ।